মাধ্যমিকে পাশ করার জন্য মাত্র 5টি নিয়মই যথেষ্ট। তুমি যদি 2027 সালে মাধ্যমিক স্টুডেন্ট হয়ে থাকো আর এই 5টা নিয়ম যদি তুমি জেনে যাও আজকের এই ভিডিওর মাধ্যমে, তাহলে তুমি মাধ্যমিক পাশ করাটা থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। সেই 5টি নিয়ম কি আজ এই ভিডিওর মাধ্যমেই বলবো। তার আগে বলি, মধ্যশিক্ষা বোর্ডে তুমি যদি যত পরীক্ষার্থী হয়ে থাকো বা পরীক্ষার ছাত্র বা ছাত্রী হয়ে থাকো, তুমি যদি যত কমায় হও না কেন ছাত্র, তাহলে এই এই 5টি নিয়মই তোমাকে বাঁচিয়ে দেবে। সবার আগে বলি 1 নম্বর নিয়ম। দেখো, 1 নম্বর নিয়ম হচ্ছে তোমাকে এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট ও টাইম সেট। এই 1 নম্বর এটা হচ্ছে এক্সাম হলে তুমি কিভাবে প্রশ্নকে লিখবে, কতটা সময় ধরে লিখবে এবং প্রতিটা প্রশ্নের জন্য কতটা সময় রাখছো, পরীক্ষা হলে কখন যাচ্ছ, যদি লেটে যাও তাহলে কি পরীক্ষায় বসতে দেবে, এগুলি বিস্তারিত তোমাকে আগে থেকে জানতে হবে। দেখো, টাইম ম্যানেজমেন্ট হচ্ছে একজন ছাত্রের জন্য সব থেকে শৃঙ্খলা একটি নিয়ম। এই নিয়মটাই তুমি যদি ভুলভাবে নাও, তাহলে তুমি যদি ভালোই স্টুডেন্ট হও, তাও তুমি কোনো কিছু ফায়দা করতে পারবে না। আর তুমি যদি যত কমায় হও না কেন, নিয়মটাকে যদি টাইম ম্যানেজমেন্টকে তুমি যদি ভালো করে বুঝতে শিখে পাও, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। দেখো, সর্বপ্রথম কি করবে জানো তো? সর্বপ্রথম করবে প্রথম 15 মিনিটের সঠিক ব্যবহার। তুমি যদি 15 মিনিট যদি সঠিক ব্যবহার করতে পারো সময়, তাহলে কেল্লা ফতে। যেমন প্রথমে তোমাদের 10টা 45-এ পরীক্ষা শুরু হচ্ছে, এটা তো জেনে গেছো যে 10টা 45-এ পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এবং তোমাদের লিখতে দেওয়া হয় 11টার সময়। তাহলে এই 15 মিনিট তোমাকে প্রশ্নপত্র এমন ভাবে পড়তে হবে যে কোনো প্রশ্নের দাগ নম্বর যদি আর উঠেছে কিনা এবং কোনো প্রশ্ন ছাপা হয়েছে কিনা বা ভুলভাল প্রশ্নের আগে পিছে হয়ে গেছে কিনা, এরকম যদি হয়ে থাকে তোমার প্রশ্নপত্র, অবশ্যই তোমার সেখানে পরীক্ষকই যে স্যার বা ম্যাডাম আছে তাকে অবশ্যই জানাবে সবার আগে। এটা একজন স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয়। তারপরে হচ্ছে দেখো, জানা উত্তর আগে লেখা। তুমি যদি অজানা উত্তরকে আগে লেখো, তাহলে যে খাতা দেখবে সে আগামী ভোরকে যাবে যে কি লিখেছে, তাহলে তার মাইন্ডসেট আলাদা হয়ে যাবে, তখন নাম্বার দিতে গিয়ে সে আলাদা একটা মাইন্ডসেটের নাম্বারটা দেবে। তাই জানা উত্তরগুলা সবার আগে লিখবে, তারপরে অজানা বা কনসেপ্ট জানা আছে এমন মোটামুটি উত্তরগুলা তারপরে লিখবে। তাই সবার আগে তোমার প্রতিবারে কাজ হবে জানা উত্তরগুলাকে প্রথম লেখা। 2 নম্বর হচ্ছে প্রজেক্টের নম্বরের আসল সুবিধা। তুমি যদি যত কমার ছাত্র হও না কেন, প্রজেক্টের নাম্বারের সুবিধা নিতে হলে কিছুটা নিয়ম জানতে হয়। তাই তুমি যদি প্রজেক্ট যদি জমা না দাও বা প্রজেক্টের যে নাম্বার সেটা স্কুল থেকে যদি সঠিকভাবে না দেয় তোমাকে, তাহলে তুমি যত ভালো লেখো না কেন বা 90 পাও না কেন, তোমার সেখানে কোনো নম্বরই ধরা হয় না। তাই প্রজেক্টে অবশ্যই এই সুবিধা পাওয়ার জন্য অবশ্যই স্কুলে ভালো মতো করে স্যার বা ম্যামরা যেটা বলবে সেটাকে সেইভাবে প্রজেক্টটাকে জমা দেওয়ার চেষ্টা করবে। তারপর দেখো, লিখিত পরীক্ষা পাশ করা শর্টকাট ফর্মুলা। লিখিত পরীক্ষায় পাশ করার জন্য অবশ্যই তোমাকে শর্ট প্রশ্নের উপরে বেশি জোর দিতে হবে। প্রথমে তোমাদের কি থাকে, প্রত্যেকটি চ্যাপ্টারে প্রথমে এমসিকিউ থাকে, তারপর কি থাকে, তারপর তোমরা জানো যে এসএকিউ থাকে, তারপরে এক কথায় উত্তর যাকে এসিকিউ বলে, এবং 2 মার্কের, 3 মার্কের, 4 মার্কের, 5 মার্কের, এইভাবে মান আরো বাড়তে থাকে। তাই তোমাকে অবশ্যই 40টা যে শর্ট থাকে সেই শর্টের উপর বেশি ফোকাস দিতে হবে। সেখানে সময় কম লাগে, সেখানে উত্তর তোমার অবশ্যই সেই প্রশ্নের উপর থেকে যাচ্ছে। যেমন এমসিকিউ তোমাকে 4টে অপশন দিচ্ছে, 4টে অপশনের ভিতরে তোমার একটা উত্তর আছে, সেটা তুমি জানো, কিন্তু কোনটা জানো না। কিন্তু দুটো তুমি জানো যে এই দুটো হবে না, অবশ্যই ওই দুটো উত্তর করে করে আসবে। যে দুটো কনফিউশন আছে তার ভিতরে তোমার যেটা মনে হবে বা যে আশেপাশে যে তোমার বন্ধুরা থাকবে তাদের সাথে একটু চেষ্টা করবে যে সঠিক উত্তরটা লেখা। তাই অবশ্যই তোমরা শর্ট প্রশ্ন ছেড়ে আসবে না, সেগুলো অবশ্যই লিখে আসবে। এবং এবং এই দুটো যেমন প্রজেক্ট নম্বর এবং লিখিত নম্বরকে অ্যাড করে হয় তোমাদের পাসিং নম্বর। কিভাবে হয় দেখো, তোমাদের প্রজেক্টে কত থাকে 10, এটা তো জানো। 10-এর ভিতরে স্কুলে তোমাদের 9 থেকে 10 নম্বর দেয়, সেটা বোর্ডে পাঠানো হয়। এই প্রজেক্ট দেওয়াতে 9 থেকে 10 তোমাদের বোর্ডে পাঠানো হয় এই নাম্বারটা, এবং স্কুলে অ্যাটেন্ডেন্টের উপরে ডিপেন্ড করে নাম্বারটা ভালো মতো করে দেয়, কখনো কম নাম্বার দেয় না স্কুল থেকে। এবং তুমি যদি এই এমসিকিউ এসএকিউ এইভাবে যে লিখিত পরীক্ষায় মিনিমাম নাম্বার পাও, অর্থাৎ ধরলাম তোমাকে প্রজেক্টে তোমাকে 10-এ 10 দিল, এটা হচ্ছে তোমার প্রজেক্টের নম্বর। আর তুমি লিখিত পরীক্ষায় তোমাদের 90 মার্কের পরীক্ষা আছে, সেখানে যদি 40টা শর্ট থাকছে, 40টা শর্টের ভিতরে এমসিকিউ তোমার 15টার উপরে আসে, এমসিকিউ হয়তো 19 থেকে 20টা আসে, তারপর এসিকিউ আছে, সত্য মিথ্যা আছে। এই মিনিমাম গুলা যদি তোমার জানা থাকে, তাহলে মাধ্যমিক পাশ হলে তোমাকে কেউ আটকাতে পারবে না। সেখান থেকে তুমি যে মিনিমাম 15 নম্বর তো 15 নম্বর এমসিকিউ এর ভেতরে 15 নম্বর তো হামেশাই তোলা যায়। তাই হচ্ছে কি, এখানে যদি টোটাল 25 নম্বর হয়ে থাকে, তাহলে তুমি একটা সাবজেক্টের জন্য যে বিষয়টা পাবে সেটাই পাস হিসেবে গণ্য হবে। এবং প্রত্যেকটা বিষয় মানে অর্থাৎ 7টা বিষয় তুমি যদি 25-25-25 করে পেয়ে থাকো, তাহলে অবশ্যই তুমি সেখানে পাস বলে গণ্য হবে। এবং যদি তুমি যদি একটা সাবজেক্টে 90 পাও, আর একটা সাবজেক্টে গিয়ে তুমি যদি 21 বা 22 পেয়ে থাকো, তাহলে তুমি ফেল বলে গণ্য হবে। তাই তোমাকে অবশ্যই মিনিমাম নাম্বার তুলে পাস করার চেষ্টা
চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে সব থেকে মাধ্যমিক পাশ করার জন্য একটি শর্টকাট এবং দারুণ ফর্মুলা। তারপরে 3 নম্বর হচ্ছে খাতা সাজানো ও মার্জিন টানা। অবশ্যই সবার আগে উত্তরপত্রে যেখানে উত্তর লিখবে সেখানে প্রত্যেকটি পেজে আগে মার্কিং দিয়ে নেবে। যে 15 মিনিট তোমার সময় থাকছে প্রশ্নপত্র আগে তোমাকে উত্তর সেটটা দিয়ে দেবে, সেখানে অবশ্যই তোমরা ভালো করে মার্জিন টানবে। মার্জিনের এক পাশে প্রশ্ন নম্বর উল্লেখ করতে হয় এবং আরেক পাশে লিখবে, সেগুলো অবশ্যই করতে হয়। এবং হচ্ছে কি খাতা সাজানো, কিভাবে খাতা সাজাবে, প্রথমে তুমি যে জানা উত্তরগুলো লিখলে, এটাই হচ্ছে কি সব থেকে মেন্টালি বা সব থেকে ভালো স্কোর করা, বা যে পরীক্ষক সে তোমাকে নাম্বার দেবে তার উপর ডিপেন্ড করে যে খাতা সাজানোর উপর। তুমি ভালো ভালো করে যেগুলো জানা উত্তর সেগুলো লিখেছো, তারপরে লিখেছো, তুমি লুজ নিয়েছো, সেটা ভালো করে সেট করেছো। এইরকম ভাবে প্রত্যেকটা বিষয়কে খাতাকে সাজিয়ে তারপরে সেটা দিবে, তাহলে তোমার আলাদা একটি নাম্বার আসবে। এবং দেখো 4 নম্বর হচ্ছে কোনো প্রশ্ন ফাঁকা না রাখা। প্রশ্ন অবশ্যই উত্তর করতে ফাঁকা রেখে আসবে না। প্রত্যেকটা প্রশ্ন আগে জানা উত্তরগুলো লিখেছো, তারপরে কনসেপ্ট ক্লিয়ার আছে এমন উত্তর দিই। প্রশ্ন জানা নাই, সেই প্রশ্ন রিলেটেড কিন্তু সেই বিষয়ে কনসেপ্ট জানা আছে। যেমন মাধ্যমিকে বাংলা থেকে তুমি জ্ঞানচক্র থেকে তোমার বিষয়টা জানা আছে, কিন্তু রত্নের মূল্য জহুরির কাছে এই কথা কিছু বুঝতে পারছো না। কিন্তু এখান থেকে তুমি যদি লেখো যে একজন লেখক তার লেখকই বুঝতে পারে লেখার কদর, এরকম ভাবে যে তুমি সেই রিলেটেড ভাবে কিছু লিখে আসো, তো অবশ্যই তোমাকে পাসিং নম্বর বলে কিছুটা থাকে, সেই পাসিং নম্বর হিসেবে দিয়ে দেয়। দেখুন ওখানে পাস থাকলে তাহলে তোমাকে 1 বা 2 অবশ্যই দিবে, তাই সেই রিলেটেড অবশ্যই সেই বিষয়কে লিখে আসবে। এটা হচ্ছে সব থেকে পাস করার আর একটা ফর্মুলা। এবার দেখো 5 নম্বর, এই হচ্ছে সর্বশেষ বা 5 নম্বর ফর্মুলা। এই ফর্মুলাটা অবশ্যই জানা থাকা উচিত একজন মাধ্যমিক স্টুডেন্ট হিসেবে। লাস্ট 5 বছরের প্রশ্নপত্রের সমাধান। তুমি যে 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে সেটার যে বিগত 5 বছরের প্রশ্নপত্র কিভাবে দিয়েছে, প্রশ্নপত্রের প্যাটার্ন কি এবং কি রিলেটেড ভাবে প্রশ্নকে চাইছে, উত্তর কিভাবে চাইছে, সেটা যদি তুমি বিগত 5 বছর দেখতে পারো, তাহলে তোমার এই ধারণাটা হয়ে যাবে যে 2027 সালে মাধ্যমিকে কিভাবে প্রশ্নটা আসছে। তাই তুমি অবশ্যই ধরো 5 বছর বলতে গেলে, তাহলে তুমি ধরলে যে 2020 সাল থেকে তুমি 20 সাল থেকে তুমি কি ধরলে, হচ্ছে কি 21 সাল বলছি, 20 সাল থেকে ধরলাম যে এখান থেকে প্রশ্ন 2026 সাল পর্যন্ত কতগুলি প্রশ্ন মাধ্যমিকে হচ্ছে, মোট 6টি হচ্ছে। তার মধ্যে 2021 সালে হয়তো পাবে না, কারণ 21 সালে যেখানে করোনার সময় কোনো পরীক্ষা হয়নি, সেইটা প্রশ্নটা পাবে না। তাই হচ্ছে 5 বছরই হচ্ছে এই 5টা সেটকে কিভাবে প্রশ্ন দিচ্ছে সেগুলো সেই ধারণা তুমি পেয়ে গেলে 2027 সালে মাধ্যমিকে প্রশ্ন কি প্যাটার্নে দেবে সেটা অবশ্যই বুঝে যাবে। তাই এই কটা আমি যে 5টা তোমাকে ফর্মুলা দিলাম, এই 5টা ফর্মুলা তুমি যদি সম্পূর্ণ জেনে যাও বা সম্পূর্ণ বুঝে যাও, তাহলে তোমাকে মাধ্যমিকে কেউ আটকাতে পারবে না, তুমি যত কমা ছাত্র হও না কেন। তাই মাধ্যমিকে পাশ করার জন্য এই ফর্মুলাটা অবশ্যই ফলো করবে, এবং মাধ্যমিকে যে কোনো সাজেশন, যে কোনো রিলেটেড কিছু জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যে কোনো প্রশ্নের উত্তর জানার জন্য বা যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কাছে তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করবে পরবর্তী মাধ্যমিকের ভিডিও পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।